চীনের দ্বিতীয় করোনা টিকা সিনোভ্যাকের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার, শিগগিরই যুক্ত হবে কোভ্যাক্সে। চলতি বছর প্রথম মৃত্যু শূন্য দিন পার করলেও ব্রিটেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সিনোফার্মের পর এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার টিকাটি অনুমোদন দেওয়ার কথা জানায় তারা। এক বিবৃতিতে 18 বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার 2 ডোজ দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটির স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল। সিনোভ্যাকের এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় আসছে বলে জানা গেছে। বিশ্বব্যাপী টিকার জন্য হাহাকার আর দরিদ্র দেশগুলোতে তীব্র সংকটের মধ্যেই মঙ্গলবার আরও একটি ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিনোফার্মের পর চীনের দ্বিতীয় টিকা হিসেবে এদিন দেশটির সিনোভ্যাক বায়োটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয় সংস্থাটি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, বিভিন্ন দেশে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে এটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে। একই সঙ্গে এটির সংরক্ষণ পদ্ধতিও বেশ সহজ বলেও জানান তিনি। সিনোভ্যাকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিতে পেরে আমি খুবই খুশি। বিভিন্ন পরীক্ষায় এটি নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণ পেয়েছেন আমাদের বিশেষজ্ঞ প্যানেল। তাছাড়া এর সহজ সংরক্ষণ পদ্ধতিও দরিদ্র দেশগুলোর জন্য বেশ উপযোগী হবে। প্রাথমিকভাবে 18 বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার 2 ডোজ সুপারিশ করেছে সংস্থাটির স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল। প্রথম ডোজ নেয়ার 2 থেকে 4 সপ্তাহ পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের ফলে এই টিকা কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় আসবে বলেও জানা গেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের আগেই চিলি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে এই টিকার গণহারে প্রয়োগ শুরু হয়। চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি জানায়, মে মাসের শেষ নাগাদ এই টিকার 60 কোটিরও বেশি ডোজ বিভিন্ন দেশে সরবরাহ করেছে তারা। একই সঙ্গে এর 43 কোটি ডোজ এরই মধ্যে মানুষকে দেয়া হয়েছে বলেও জানানো হয়। এর আগে গেল 7ই মে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় WHO। অন্য কর্মকার, সময় সংবাদ। এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টগুলোর নতুন নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আর এজন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন গ্রিক হরফ। নতুন ধরন নিয়ে আলোচনা সমালোচনা কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গেল কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতে পাওয়া করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন, যা এরই মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট নামে পরিচিত পেয়েছে। তবে গেল মাসে নামটি নিয়ে আপত্তি জানায় ভারত সরকার। এমনকি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নামটি বাদ দিতে বলা হয়। অবশেষে ভারত সরকারের সঙ্গে সুর মেলালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোনো দেশের নামে ধরনের নাম হওয়া উচিত নয় জানিয়ে করোনার ধরনগুলোর নতুন নামকরণ করলো সংস্থাটি। এক্ষেত্রে গ্রিক বর্ণমালার সাহায্য নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অর্থাৎ প্রতিটি নামকরণ করা হয়েছে গ্রিক হরফে। যুক্তরাজ্যে গত বছরের শেষের দিকে ভাইরাসের যে ধরনটি ছড়াতে শুরু করেছিল তার নতুন নাম দেওয়া হয়েছে আলফা। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম বেটা, আর ভারতকে বিপর্যস্ত করা ধরনটির নাম হয়েছে ডেল্টা। এছাড়াও ব্রাজিলের ধরনকে গাম্মা, যুক্তরাষ্ট্রের ধরনকে ইপসিলন এবং ফিলিপিন্সের ধরনকে থেটা নাম দেওয়া হয়েছে। তবে সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। যেভাবে নতুন নতুন ধরন বের হচ্ছে, তাতে করে 24-এর বেশি হলে নামকরণের পদ্ধতি পরিবর্তন করতে হতে পারে সংস্থাটিকে, কেননা গ্রিক বর্ণমালায় 24টির বেশি হরফ নেই। বিষয়টি স্বীকার করে প্রয়োজন হলে বিকল্প নিয়ে ভাববে বলেও জানিয়েছে সংস্থাটি। রাহানুল রানা, সময় সংবাদ। মালয়েশিয়ায় নতুন করে কঠোর লকডাউন জারির পর থেকে কিছুটা কমতে শুরু করেছে সংক্রমণ। লকডাউন চলাকালে দেশটির অর্থনৈতিক মন্দা দূর করতে প্রায় 4,000 কোটি রিঙ্গিত আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদের, ধন্যবাদ মিম। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি এখন কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে যেভাবে প্রতিদিন রেকর্ড সংখ্যক হারে করোনায় শনাক্ত ও মৃত্যু হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা কম বলা চলে। আপনি জানেন যে মালয়েশিয়ায় চলমান যে লকডাউন চলছে, আজ তার দ্বিতীয় দিন। আর এই লকডাউনের জরুরি সেবা, তারপর প্রয়োজনীয় অর্থনৈতিক সেক্টর ছাড়া সব ধরনের অফিস, আদালত, গণপরিবহন, শপিং মল বন্ধ থাকার কথা থাকলেও আমরা দেখেছি সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে গত বছর মার্চ মাসে এখানকার রাস্তাঘাটে
আমরা যেমনটি দেখেছিলাম মানুষের কোনো আনাগোনা ছিল না, রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি ছিল না, কিন্তু আর এই বছর লকডাউনে তার চিত্র পুরাই ভিন্ন। এখন রাস্তাঘাটে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করছে, সেই সাথে মনোরেল, এলআরটি, এমআরটি সহ সব ধরনের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে জনগণকে নিজ বাসার 10 কিলোমিটারের বেশি যাতায়াতে রয়েছে নিষেধাজ্ঞা। দর্শক, দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হওয়ায়। করোনার খবর জানাচ্ছিলেন কুয়ালালামপুর থেকে, মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আব্দুল কাদের। চলতি বছর করোনায় প্রথম মৃত্যুবিহীন দিন কাটালো যুক্তরাজ্য। দেশটিতে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩,১৬৫ জন। এদিকে দীর্ঘদিন পর করোনায় কোনো মৃত্যু না হওয়াকে আনন্দের খবর হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। অব্যাহত টিকা কার্যক্রম এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় খুব দ্রুত করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন তিনি। 2020 সালে মহামারীটি শুরুর পর 7ই মার্চ করোনায় ব্রিটেনে প্রথম মৃত্যু হয়। এরপর গেল বছরের জুলাইতে একটি মৃত্যুবিহীন দিন কাটিয়েছিল ব্রিটেন। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, করোনায় ধুঁকতে থাকা নেপালে টিকার জন্য হাহাকার। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার কাছে আবেদন করেও মিলছে না টিকা। চীন ভারতের কাছেও পাচ্ছে না সহায়তা। দর্শক, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সরাসরি সম্প্রচারটিতে আবারও ফিরে যাচ্ছি মালয়েশিয়ার আমাদের সহকর্মী আব্দুল কাদেরের কাছে। কাদের, যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি এখন কিছুটা উঠানামার মধ্যে রয়েছে। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে যেভাবে প্রতিদিন রেকর্ড সংখ্যক হারে করোনায় শনাক্ত ও মৃত্যু হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা কম বলা চলে। আপনি জানেন যে মালয়েশিয়ায় চলমান যে লকডাউন চলছে, আজ তার দ্বিতীয় দিন। আর এই লকডাউনে জরুরি সেবা ও প্রয়োজনীয় অর্থনৈতিক সেক্টর ছাড়া সব ধরনের অফিস, আদালত, গণপরিবহন, শপিং মল বন্ধ থাকার কথা থাকলেও আমরা দেখেছি সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে শপিং মলগুলো এখনো বন্ধই বলা চলে। আর গত বছর মার্চ মাসে এখানকার যে রাস্তাঘাটে আমরা দেখেছিলাম মানুষের কোনো আনাগোনা ছিল না, রাস্তাঘাটে কোনো গাড়ি ছিল না। আর এবছর লকডাউনে তার চিত্র পুরোটাই ভিন্ন। এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করছে, সেই সাথে মনোরেল, এলআরটি, এমআরটি সহ সব ধরনের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে জনগণকে নিজ বাসার 10 কিলোমিটারের বেশি যাতায়াতে রয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি আপনি জানেন যে আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণেও রয়েছে আগের মতোই নিষেধাজ্ঞা। এছাড়া বর্তমানে এখানে 14 দিনের যে লকডাউন চলছে, তাতে অর্থনৈতিক যে ক্ষতি হবে তার প্রভাব উত্তরণে ইতিমধ্যেই 40 বিলিয়ন রিঙ্গিতের আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন, যার মধ্যে 3টি প্রধান লক্ষ্যের উপর ভিত্তি করে মোট 12টি উদ্যোগের সমন্বয়ে দেশের অর্থনীতি এবং এমসিইউ যে বাস্তবায়ন, সেটি জনগণকে সহায়তা করতে পারবে বলে তিনি জানান। এছাড়া মালয়েশিয়ার টিকা নেওয়ার কথা যদি বলি আপনাকে, তাহলে বলতে হয় এখনো পর্যন্ত প্রায় 20 লাখের মতো মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছে এবং দ্বিতীয় ডোজের টিকা নেওয়া সম্পন্ন করেছে প্রায় 10 লাখেরও বেশি মানুষ। এছাড়া সম্প্রতি করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকায় বাংলাদেশ সহ প্রায় 25টি দেশের নাগরিকদের ইতিমধ্যে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আপনি জানেন যে গত বছর করোনাকালীন সময়ে ছুটিতে গিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা আটকা পড়েছেন। তাদের কিছু সংখ্যক কর্মী মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ পেলেও এখনো লক্ষ লক্ষ কর্মী কিন্তু নিজ দেশে আটকা পড়ে আছেন। তবে এখন যে নতুন করে লকডাউন দেওয়ার ফলে তারা চাইলে কিন্তু এখন আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারছেন না। মিম, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো মালয়েশিয়ায় অবৈধ থাকা শ্রমিকদের বৈধতা দিতে রিক্যালিব্রেশন প্ল্যান ও রিক্যালিব্রেশন রিটার্ন নামে যে দুটি প্রোগ্রাম চলমান রয়েছে, তা কিন্তু শেষ হচ্ছে চলতি মাসের 30 জুন। তো মিম, এই ছিল আমার কাছে মোটামুটি মালয়েশিয়ার সবশেষ খবর। মিম, মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সরাসরি সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে ঘিরে পর্তুগালে আসা সমর্থকরা স্বাস্থ্যবিধি না মানায় আবার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্টরা। উদ্বেগ জানিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাও।
অন্যদিকে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনার পর ত্রিশূর্ধ্বদের টিকা দিতে কাজ করছে প্রশাসন। লিসবন থেকে বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। 29 মে পর্তুগালের পোর্তোতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনালকে ঘিরে চেলসি এবং ম্যানচেস্টার সিটির সমর্থকদের বিপুল পদচারণা ঘটে পোর্তো শহরে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ তৎপরতার মাঝেও স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা দেখায় পর্যটকরা। নিরাপদ দূরত্ব মানার সহ মাস্ক পরতেও দেখা যায়নি দুদলের সমর্থকদের। পোর্তো ছাড়াও আশেপাশের বিভিন্ন শহর থেকেও প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় পোর্তো শহরে। তবুও স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ উদাসীনতা দেখায় সমর্থকরা। এর ফল দেখতে শুরু করেছে পর্তুগাল। গেল সপ্তাহে আক্রান্তের সংখ্যা যথেষ্ট কম থাকলেও সম্প্রতি আবার বেড়েছে আক্রান্তের সংখ্যা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিন স্বাস্থ্যবিধি না মানাকেই দায়ী করছেন পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর। পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তাও বলেছেন দর্শকরা স্বাস্থ্যবিধি মানেননি। এদিকে ভ্যাকসিন কার্যক্রমও যথেষ্ট গতি এসেছে পর্তুগালে। বৃদ্ধদের ভ্যাকসিন দেওয়া শেষে এখন মধ্যবয়স্ক নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছে পর্তুগাল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চায়না ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পর সেই ভ্যাকসিন আমদানির কথাও ভাবছে পর্তুগাল। তবে বর্তমানে নাগরিকদের মধ্যে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটি প্রয়োগ করছে দেশটি। অন্যদিকে বর্ডার খুলে যাওয়ায় স্প্যানিশ পর্যটকরা ঝুঁকছেন পর্তুগালে। তবে সামনের দিনগুলোতে পর্যটক সমাগম আরো বাড়বে বলে আশা করছে পর্তুগাল। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দক্ষিণ আফ্রিকায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। হঠাৎ করেই সংক্রমণ বাড়তে থাকায় করোনার দ্বিতীয় ঢেউয়ের সংখ্যায় নতুন করে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় শীত মৌসুমের শুরু হতে না হতেই গেল কয়েকদিন ধরে হঠাৎ বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। সংক্রমণ বাড়তে থাকায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় লেভেল 2 বা দ্বিতীয় ধাপের লকডাউন জারির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এরই অংশ হিসেবে করোনার তৃতীয় ঢেউ রোধে আরোপ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ আর কঠোর স্বাস্থ্যবিধি। সেই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সব ধরনের জনসমাগম এবং অ্যালকোহল বিক্রি ও সেবন। দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ব্যবসা বাণিজ্যে নতুন করে ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এই করোনা দেখা যায় 100-র মধ্যে 5% বাংলাদেশিরা ভালো করতেছে, আর 95% বাঙালিদের অবস্থাই করুন। অনেকেই ভাড়া দিতে পারতেছে না, মালিকের দোকান বন্ধ করে দিতেছে। লকডাউন এবং স্বাস্থ্যবিধিতে ব্যবসা বাণিজ্য স্থবিরতা নেমে এসেছে। সম্ভাব্য তৃতীয় দফা আক্রমণে ব্যবসা বাণিজ্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি আমরা। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 16,70,000 মানুষ আর মারা গেছেন 56,000-এর বেশি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আশঙ্কাজনকভাবে বাড়ছে প্রাণঘাতী করোনার সংক্রমণ। কয়েক দফা সংক্রমণ, লকডাউন আর সরকারের কঠোর স্বাস্থ্যবিধিতে পিছিয়ে পড়বে দেশটির অর্থনীতি। তৃতীয় দফার সংক্রমণে ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। করোনায় ধুঁকতে থাকা নেপাল টিকার জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে হাত পেতেও ব্যর্থ হচ্ছে। কোনোভাবেই বিশ্ব শক্তিগুলোর মন গলাতে পারছে না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার কাছে আবেদন করেও মিলছে না ভ্যাকসিন। চীন, ভারতের সহায়তাও মিলছে না। এ পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছে দেশটির প্রেসিডেন্ট। নেপালে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যু হচ্ছে 100-র বেশি মানুষের। আক্রান্ত 5,000-এর উপরে। 2020-এর পুরোটা সময় ভালো থাকলেও ছোট এ দেশটি এখন নাকাল ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টে। পর্যটন নির্ভর এ দেশটিতে চিকিৎসক সংকট, সরঞ্জাম সংকট প্রকট, জনসংখ্যা অনুপাতে নেই চিকিৎসক। তবে তার থেকেও বড় সংকট এখন টিকার। কয়েক ডোজ টিকার জন্য উৎপাদক দেশগুলোর কাছে হাত পেতেও কোনো কাজ হচ্ছে না। अब भनेको जस्तो बाहिर अब हल्ला गरेको जस्तो त्यहाँ मान्छे न धेरै बिरामी पनि भएको छैन। एकछिनपछि भर्न पायो भने ठिकै छ, नत्र यो भयो त जनताको हामीलाई पीडित भयो कि हामीलाई गाह्रो भयो। বাধ্য হয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে ভ্যাকসিন সরবরাহে সহযোগিতা চেয়েছেন। রোববার পাঠানো এক চিঠিতে তিনি আকুল আবেদন জানান।
এর আগে তিনি টেলিফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। আলাদা চিঠিতে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সাহায্য চান বিদ্যাদেবী। ব্রিটেন রাশিয়ার কাছেও আবেদন করে রেখেছে দেশটি, তবে কিছুতেই কোনো কাজ হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অচলাবস্থা ও কূটনীতিক মারপ্যাচে খাদে পড়েছে দক্ষিণ এশিয়ার এ দেশটি। জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্স থেকে হিমালয় কন্যা পাবে 20 লাখ ডোজ। এছাড়া চীন এর আগে 8 লাখের মতো ডোজ দিয়েছে। আরও কিছু ডোজ সংগ্রহ করে নাগরিকদের টিকা দিয়েছে দেশটি, তবে তা পূর্ণবয়স্ক 2 কোটি জনসংখ্যার জন্য নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কুয়েতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের কারণে 1 জুন থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রমিক নির্মাণ খাত ও কৃষি খামারে কাজ করেন। দেশটিতে তীব্র দাবদাহ শুরু হয় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে প্রতি বছরের ন্যায় এবারও দিনের 5 ঘন্টা খোলা জায়গায় কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগস্ট পর্যন্ত বহাল থাকবে। প্রতিটি কোম্পানির মালিকদের এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছে দেশটির শ্রম বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। যারা নির্মাণ শ্রমিক থেকে শুরু করে যারা বাইরে কাজকর্ম করেন, তারা তাদের কর্মকে শিথিল করার জন্য যে কুয়েত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রবাসীরা সেই কুয়েত সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কুয়েত সরকারের কানুন করেছে 11টা থেকে 4টা পর্যন্ত গরমের জন্য বাইরে যারা কাজ করেন তারা কাজ করবেন না। এই সিদ্ধান্তে তীব্র তাপমাত্রায় কাজ করা শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকি থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন প্রবাসীরা। সময় সংবাদ, কুয়েত। করোনা মোকাবিলায় সফল দেশ অস্ট্রেলিয়ায় ফেরা সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের শহর মেলবোর্নে ভাইরাস মোকাবিলায় চলছে 4র্থ দফা লকডাউন। বিস্তারিত আমিনুল ইসলাম রুবেলের রিপোর্টে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা মানসিকভাবে কিছুটা শঙ্কিত অবস্থায় আছে। অস্ট্রেলিয়া থেকে আসলে বাংলাদেশে এই মুহূর্তে যাওয়ার সুযোগ তেমনটি নেই বললেই চলে। বাংলাদেশ থেকেও অস্ট্রেলিয়াতে আসতে খুব কাঠখড় পোড়াতে হচ্ছে। বাংলাদেশে যারা আটকে আছে তাদের। অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি ভালো আছে, তবে শুধুমাত্র ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্ন শহরে কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে। গত 1 সপ্তাহে সেখানে স্থানীয় 54 জন করোনা আক্রান্ত হয়েছে। মাত্র 1 জন করোনা রোগী থেকে সেটি কিন্তু ছড়িয়েছে। এই মুহূর্তে পুরো ভিক্টোরিয়াকে 4র্থ মাত্রার লকডাউনে রাখা হয়েছে। মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিরা ভালো আছে, চাকরির সমস্যা হচ্ছে না কারোই। স্টুডেন্টরাও কিন্তু চাকরি করতে পারছে সেখানে খণ্ডকালীন। আগে যেখানে মাত্র 60-70 হাজার বাংলাদেশি টাকা হলেই বাংলাদেশে যে কোনো সময় গিয়ে ঘুরে আসা যেত, সেখানে এখন 4-5 লক্ষ টাকা খরচ করে কিন্তু বাংলাদেশে অস্ট্রেলিয়া থেকে যাওয়া যাচ্ছে না। শুধুমাত্র শিক্ষার্থীরা গেলে একেবারেই তাদেরকে চলে যেতে হচ্ছে। আর যদি নাগরিকরা যাচ্ছে বা যারা অস্ট্রেলিয়া পার্মানেন্টলি বসবাসের ভিসা আছে তাদের যেতে পারছে, তাদেরকেও কিন্তু অন্তত 3 মাসের জন্য দেশে যেতে হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের করোনা পরিস্থিতি যদি ভালো না হয়, সেই সব দেশের সাথে অস্ট্রেলিয়া সরকার কিন্তু তাদের বর্ডার খুলে দিবে না, কারণ অস্ট্রেলিয়া একটি দ্বীপ রাষ্ট্র। এখানে বর্ডার বন্ধ থাকলে কিন্তু সহজেই অন্য দেশ থেকে কেউ চাইলেই ঢুকতে পারে না বা আসতে পারে না। যেখানে বাংলাদেশিরা একসাথে হচ্ছে, সবার কাছে একটি আলোচনার বিষয় যে অস্ট্রেলিয়ার বর্ডার কবে খুলে দিবে, বিশেষ করে বাংলাদেশের সাথে বর্ডার কবে খুলে দিবে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ফুটবল, হকি আর হ্যান্ডবলের দেশ সুইডেনে জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। দেশটির 56টি ক্রিকেট ক্লাবের প্রথম সারিতে রয়েছে বাংলাদেশিদের পরিচালিত ক্রিকেট ক্লাব স্টকহোম টাইগার্স। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। 2010 সালে যাত্রা শুরু করা স্টকহোম টাইগার্স ক্রিকেট ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা 300-র বেশি, যার শতভাগ সদস্যই বাংলাদেশি। ক্লাবটির অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-19 মোট 5টি দল জাতীয় লিগে খেলছে। সুইডেন জাতীয় দলে খেলা ছাড়াও বিদেশে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখছে এই ক্রিকেট ক্লাব। 10 বছর যাবত আমরা খেলতেছি লিগে। তো এই বছর আমাদের অ্যাড করছি আন্ডার-15 আর আন্ডার-19 টিম। আমাদের লিগে আরো 3টা টিম খেলতেছে, যেটা হচ্ছে একটা প্রিমিয়ার লিগে, একটা হচ্ছে ডিভিশনে, সেকেন্ড ডিভিশনে। প্রথম দিকে তো আমাদের বেশি বাঙালি ছিল না, আমরা স্বল্প কিছু বাঙালি আর কিছু মিক্স নিয়ে টিমটা চলতো। বাঙাল টাইগার্স রাখা হয়েছে, টাইগার্স ক্লাব ছিল, তো আমরা সবসময় উদ্দেশ্য ছিল যাতে যত বাঙালি আমাদের এখানে আসে, যাতে আমাদের কমিউনিটিটা একসাথে জড়ো হতে পারে।
দেখা যায় যে অনেক নতুন স্টুডেন্ট আসে বা নতুন যারা আসে আমাদের মাধ্যমে তাদের একটা গ্রুপ হয়, যারা পরিচিতি বাড়ে। চাই স্টকহোম টাইগার আগামী 10 বছর পরে আরো এখন যে অবস্থানে আছে এর চেয়ে অনেক ভালো অবস্থানে যাক। বাংলাদেশি মহিলাদের ক্রিকেটে সম্পৃক্ত করতে স্টকহোম টাইগার্সের পক্ষে মহিলা ক্রিকেট দলের প্রস্তুতি চলছে। সুইডেন ক্রিকেট অগ্রযাত্রায় অগ্রভাগে রয়েছেন বাংলাদেশিরা। সুইডেন আগামীতে বিশ্বকাপ খেলবে এই স্বপ্ন নিয়ে খেলে যাচ্ছেন বাংলাদেশিরাও। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। আয়ারল্যান্ডের কাউন্টি মেয়র টুরমাকিডি জলপ্রপাত, যেখানে শুধু আইরিশ প্রজাতির গাছ দিয়েই ঘেরা পুরো এলাকাটি। আয়ারল্যান্ডের যে কয়টি দেশীয় গাছের বনভূমি রয়েছে এটি তার মধ্যে অন্যতম। আয়ারল্যান্ড থেকে টুরমাকিডির সেই জলপ্রপাতের বিস্তারিত দেখুন সৈয়দ জুয়েলের রিপোর্টে। কাউন্টি মেয়র টুরমাকিডি জলপ্রপাত শত বছরের পুরনো গাছে যেন মনে করিয়ে দিচ্ছে কয়েকশো বছরের অতীত ইতিহাস। শ্যাওলাধরা গাছ আর শাখা প্রশাখায় যেন মেখে আছে প্রকৃতির রাজত্বের কথা। গাছগুলোর ফাঁকে ফাঁকে নানা প্রজাতির ফুলের সৌন্দর্যে থমকে যাবেন যে কোনো প্রকৃতিপ্রেমী। করোনা মহামারীর কারণে দীর্ঘ লকডাউনে এক কাউন্টি থেকে অন্য কাউন্টি ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় এতদিন এক প্রকার ঘরবন্দি সময় কাটাচ্ছিলেন স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। তবে সম্প্রতি আইরিশ সরকার করোনার টিকা গ্রহণকারীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করায় টুরমাকিডির এই জলপ্রপাত দেখতে ভিড় করছেন বহু মানুষ। ভ্যাকসিন নেওয়ার পরে প্রায় 1.5 বছর পরে সপরিবারে এই সুন্দর জায়গাতে এসে আমাদের খুব ভালোই লাগছে। বাচ্চাকে নিয়ে আমরা এই প্রথম একটু দূরে বেড়াতে আসলাম, খুবই ভালো লাগলো। এখানে আমরা অনেক 3-4টা ফ্যামিলি আমরা একসাথে আসছি, বেশ আমাদের ভালোই লাগতেছে। আইরিশ অনেক গাছের মাঝে ওক, হ্যাজেল, অ্যাশ, স্কচ ছাড়াও রয়েছে বহু বিচিত্র গাছ। দেশীয় গাছের বনভূমির জন্য প্রসিদ্ধ এই জায়গাটি 2000 সাল থেকে পিপলস মিলেনিয়াম ফরেস্ট হিসেবেও পেয়েছে ব্যাপক পরিচিতি। মেয়র টুরমাকিডির প্রাকৃতিক ঝর্ণায় করোনার ক্লান্ত দিনে যেন একটুখানি স্বস্তির স্রোত। আগামী দিনে এই স্রোতের মতো হারিয়ে যাক করোনা, আসুক নতুন দিনের নতুন স্রোত। আয়ারল্যান্ডের মেয়র থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ফ্রান্সের মোরে-সুর-ওয়া কমিউনিটি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের একটি পৌরসভা কিংবা ইউনিয়নের সমান। আদতে এটি একটি কমিউনিটি। শহর থেকে অনেক দূরে হলেও এখানে রয়েছে শহরের সব সুযোগ সুবিধা। ফ্রান্স থেকে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। মোরে-লোয়াক ইল-দে-ফ্রান্স রিজনের অন্তর্ভুক্ত একটি কমিউনে। ফ্রান্সের রিজনগুলো বাংলাদেশের বিভাগের মতো, আর এখানকার যে কমিউনিগুলো সেগুলো বাংলাদেশের পৌরসভা বা ইউনিয়নের সমায়তন। এই পৌরসভায় মাত্র 12,000-এর কিছু মানুষ বসবাস করেন। অত্যন্ত শান্ত স্নিগ্ধ এই পৌরসভাটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। এই পৌরসভার মধ্য দিয়ে একটি লেক প্রবাহিত হয়েছে, যা এর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পৌরসভায় অনেক ধ্বংসলীলা চালানো হয়েছিল, তবে পরবর্তীতে তা সংস্কার করা হয়। স্থানীয়রা আরও জানিয়েছেন এখানে একজন বিখ্যাত চিত্রশিল্পীর জন্ম হয়েছিল এবং তিনি এখানে মৃত্যুবরণ করেন। তার কবর রয়েছে এখানে, যেটি দেখার জন্য অনেক পর্যটকরা প্রতি বছর ভিড় করেন এই শহরে। রাজধানী প্যারিস থেকে অনেক দূরে হলেও শহরের সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। এই পৌরসভার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। খুবই ভালো লাগছে এখানে এসে, বাংলাদেশের গ্রামের যে ফিলটা সেটা পাচ্ছি। এত সুন্দর পরিপাটি গ্রামগুলো এবং নদী নালা খান খনন করে যেগুলো প্রাকৃতিকভাবে গড়ে উঠছে, সেগুলাকেও ওরা আবার আধুনিক সাজসজ্জা দিয়ে সুন্দর করে মানে মাধুরী মিশিয়ে সাজিয়েছে। মোরে-লোয়া পৌরসভার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তার মাঝখান দিয়ে প্রবাহিত এই লেকটি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন লেকের দুধারে স্থানীয় অধিবাসীরা প্রাতঃভ্রমণের পাশাপাশি আনন্দ আড্ডা আর বিভিন্ন উপলক্ষে একসাথে উৎসবেও সামিল হন। ফ্রান্সের মোরে-লোয়া পৌরসভা থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং চীনের দ্বিতীয় করোনা টিকা সিনোভ্যাকের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। শিগগিরই যুক্ত হবে কোভ্যাক্সে। চলতি বছর প্রথম মৃত্যু 0 দিন পার করল ব্রিটেন। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।